ভাবুন তো, আগামী ১ বছরের মধ্যে যে কোনো একটা কাজে আপনি ৩৭ গুণ বেশি দক্ষ হয়ে উঠেছেন। শুনতে একদম অসম্ভব লাগছে, তাই না? আমরা তো সবসময় ভাবি যে বড় কোনো সাফল্য পেতে হলে রাতারাতি বিশাল কোনো পদক্ষেপ নিতে হয়। কিন্তু যদি বলি, প্রতিদিন মাত্র ১% উন্নতি একটা প্রায় হেরে যাওয়া সাইক্লিং টিমকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়ে দিয়েছিল। চলুন আজ আমরা এই ছোট ছোট পরিবর্তনের অবিশ্বাস্য শক্তিটাই দেখব। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা কি আসলেই সম্ভব? মানে ১ বছরে ৩৭ গুণ বেশি দক্ষ কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে গণিতের মধ্যেই। দারুণ একটা ব্যাপার। হ্যাঁ, 37.78। আপনি যদি প্রতিদিন মাত্র 1% করে নিজেকে উন্নত করেন, বছর শেষে আপনি প্রায় ৩৮ গুণ ভালো হয়ে যাবেন। এটাই হলো ছোট ছোট অভ্যাসের কম্পাউন্ডিং পাওয়ার বা চক্রবৃদ্ধি শক্তি। চলুন এর একটা অসাধারণ বাস্তব উদাহরণ দেখি। গল্পটা হলো ব্রিটিশ সাইক্লিং টিমের একটা দল, যারা প্রায় ১০০ বছর ধরে বলতে গেলে খুবই সাধারণ পারফর্ম করছিল। তাদের ব্যর্থতার ইতিহাস এতটাই লম্বা ছিল যে আন্তর্জাতিক ক্রীড়া জগতে তারা একরকম হাসির পাত্রই হয়ে উঠেছিল। ভাবুন তো একবার, ১৯০৮ সাল থেকে অলিম্পিকে তারা জিতেছিল মাত্র একটা সোনার মেডেল। আর সাইক্লিংয়ের সবচেয়ে বড় ইভেন্ট ট্যুর ডি ফ্রান্সে ১১০ বছরে তাদের কোনো জয়ই ছিল না। অবস্থা এতটাই খারাপ ছিল যে ইউরোপের বড় বড় সাইকেল কোম্পানিগুলো তাদের কাছে সাইকেলই বিক্রি করতে চাইত না, কারণ তারা ভাবত এতে তাদের ব্র্যান্ডের নাম খারাপ হবে। কিন্তু ২০০৩ সালে এসে সবকিছু যেন বদলে যেতে শুরু করল। ব্রিটিশ সাইক্লিং তাদের নতুন পারফরম্যান্স ডিরেক্টর হিসেবে নিয়ে এলো ডেভ ব্রেলসফোর্ডকে। আর ঠিক এখান থেকে শুরু হলো এক অবিশ্বাস্য পরিবর্তনের গল্প। তো কি ছিল ব্রেলসফোর্ডের সাফল্যের রহস্য? কোনো ম্যাজিক ছিল না, ছিল একটা সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা দর্শন। তিনি এই স্ট্র্যাটেজিকে বলতেন অ্যাগ্রিগেশন অফ মার্জিনাল গেইনস, মানে ছোট ছোট উন্নতির যোগফল। তার আইডিয়াটা ছিল খুব সিম্পল। সাইকেল চালানোর সাথে যা যা জড়িত আছে তার প্রত্যেকটা ছোট ছোট অংশকে যদি মাত্র ১% করে ভালো করা যায়, তাহলে সব মিলিয়ে বিশাল একটা পরিবর্তন আসবেই। আর তারা ঠিক এটাই করেছিল। যেমন ধরুন, তারা সাইকেলের সিটকে আরও আরামদায়ক করার জন্য নতুন করে ডিজাইন করল, টায়ারে অ্যালকোহল ঘষে গ্রিপ বাড়ালো। শুধু তাই না, তারা একজন সার্জন পর্যন্ত নিয়ে এসেছিল, যিনি রাইডারদের শিখিয়েছেন কিভাবে ঠিকমতো হাত ধুতে হয়, যাতে সর্দি কাশির মতো সাধারণ অসুখ থেকেও বাঁচা যায়। এমনকি প্রত্যেক রাইডারের জন্য সবচেয়ে ভালো বালিশ আর ম্যাট্রেস কোনটা হবে সেটাও খুঁজে বের করা হয়েছিল, যাতে তাদের ঘুমটা সেরা হয়। দলের ট্রাকের ভেতরটা সাদা রং করা হলো, কেন জানেন? যাতে সামান্য ধুলোবালিও চোখে পড়ে আর সাইকেলগুলো সবসময় একদম পারফেক্ট থাকে। এই যে শত শত ছোট ছোট উন্নতি, এর প্রভাবটা এত দ্রুত আর এত নাটকীয়ভাবে এলো যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। ব্রেলসফোর্ড দায়িত্ব নেয়ার মাত্র ৫ বছরের মাথায় ২০০৮-এর বেইজিং অলিম্পিকে ব্রিটিশ সাইক্লিং দলটা কি করল জানেন? যতগুলো গোল্ড মেডেল ছিল তার ৬০% জিতে নিল। ৪ বছর পর লন্ডন অলিম্পিকে তারা ৯টা অলিম্পিক রেকর্ড ভেঙে দিল। এখানেই শেষ না, এই একই দল পরের ১০ বছরে ৬বার ট্যুর ডি ফ্রান্স জিতেছে। ভাবা যায়? কিন্তু এটা হলো কিভাবে? কিভাবে একটা সাধারণ দল হঠাৎ করে বিশ্বশ্রেষ্ঠ হয়ে গেল? এর পেছনের মূলনীতিটা হল কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি শক্তি, যেটা শুধু টাকা পয়সার ক্ষেত্রেই না, আমাদের অভ্যাসের ক্ষেত্রেও একইভাবে কাজ করে। প্রতিদিন মাত্র ১% করে ভালো হওয়া মানে বছরের শেষে আপনি প্রায় ৩৮ গুণ এগিয়ে যাবেন। অন্যদিকে প্রতিদিন ১% করে খারাপ হলে আপনি প্রায় শূন্যের কোঠায় নেমে আসবেন। দেখুন, ভালো অভ্যাসগুলো সময়ের সাথে সাথে আপনার বন্ধু হয়ে কাজ করে, আর খারাপ অভ্যাসগুলো শত্রু। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে, তাই না? যখন আমরা ছোট ছোট পরিবর্তন শুরু করি, তখন তো সাথে সাথে কোনো রেজাল্ট দেখতে পাই না। আর ঠিক এই কারণে আমরা বেশিরভাগ মানুষই মাঝপথে হাল ছেড়ে দিই। জেমস ক্লিয়ার এই ব্যাপারটাকে বলছেন প্ল্যাটো অফ ল্যাটেন্ট পোটেনশিয়াল, মানে সুপ্ত ক্ষমতার মালভূমি। এটা এমন একটা স্টেজ যেখানে আপনার উন্নতি ঠিকই হচ্ছে, কিন্তু সেটা এতই কম যে চোখে পড়ছে না। মনে হচ্ছে কিছুই তো হচ্ছে না, কিন্তু আসল সত্যিটা হলো সবচেয়ে বড় ফলাফলগুলো আসতে একটু সময় নেয়। একটা বরফের টুকরোর কথা ভাবুন। ২৬, ২৭ বা ৩১ ডিগ্রি সেলসিয়াসেও বরফটা গলবে না, কিন্তু যেই মুহূর্তে তাপমাত্রা ৩২ ডিগ্রিতে পৌঁছাবে, তখনই আসল পরিবর্তনটা ঘটবে। তার মানে কিন্তু এই না যে আগের তাপগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো আসলে জমা হচ্ছিল। আমাদের ভালো অভ্যাসগুলোও ঠিক এভাবেই কাজ করে। আমাদের সব চেষ্টা একটা ব্রেক থ্রু পয়েন্টের জন্য জমা হতে থাকে। তাহলে এই যে হতাশার মালভূমি, এটা পার করার উপায়টা কি? লেখক বলছেন, আমাদের চিন্তাভাবনায় একটা বড় পরিবর্তন আনতে হবে। আমাদের ফোকাসটা গোল বা লক্ষ্য থেকে সরিয়ে সিস্টেম বা প্রক্রিয়ার উপর আনতে হবে। দেখুন, গোল হলো আপনি কি পেতে চান, আর সিস্টেম হলো সেই লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা।
মজার ব্যাপার হলো যারা জেতে আর যারা হারে উভয়েরই কিন্তু একই গোল থাকে। যেমন অলিম্পিকে তো সব অ্যাথলেটই গোল্ড মেডেল জিততে চায়। তাহলে পার্থক্যটা গড়ে দেয় কে? তাদের সিস্টেম। গোল পূরণ হলে একটা সাময়িক আনন্দ হয়, কিন্তু সিস্টেমটা যদি ঠিক থাকে তাহলে পরিবর্তনটা দীর্ঘস্থায়ী হয়। আর সবচেয়ে বড় কথা, সিস্টেমের ওপর ফোকাস করলে পুরো জার্নিটাই আনন্দের হয়ে ওঠে, শুধু ফলাফলের জন্য অপেক্ষা করতে হয় না। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু আমাদের লক্ষ্যের স্তরে পৌঁছাই না, আমরা আমাদের সিস্টেমের স্তরে নেমে আসি। কিন্তু এত কিছু জানার পরেও কেন আমরা বারবার সেই পুরনো খারাপ অভ্যাসেই ফিরে যাই? কেন একটা ভালো অভ্যাস ধরে রাখা এত কঠিন? আচ্ছা, কি হবে যদি সমস্যাটা আমাদের কাজের থেকেও আরও গভীরে হয়? যদি আসল সমস্যাটা আমাদের পরিচয়ের সাথেই জড়িয়ে থাকে? এই সব প্রশ্নের উত্তর আমরা খুঁজব আমাদের পরের অংশে। সেখানে আমরা দেখব কিভাবে আমাদের আইডেন্টিটি বা আত্মপরিচয় আমাদের সব অভ্যাসকে নিয়ন্ত্রণ করে, আর কেন নিজের পরিচয়কে বদলাতে না পারলে কোনো অভ্যাসই আসলে স্থায়ীভাবে বদলানো যায় না। এর পেছনের সায়েন্সটা জানতে হলে পরের পর্বটা কিন্তু একদম মিস করা চলবে না।